বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন। এর আগে ২৬টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আজকে তিনি আবার ২৮টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন, ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখান থেকে সবাই তাকে এক বাক্যে বলছে যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই একযোগে কাজ করার কথা বলছেন। শুধু সরকার প্রধান বা কতিপয় লোকজন চলে গেছেন, কিন্তু তারা যে একটা কাঠামো তৈরি করেছেন, তারা যে তাদের একটা মানে সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন, সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছেন প্রতিটা সেক্টরে, সেই জায়গাগুলো থেকে এই সরকারের যে স্বাভাবিক যে মানে ধারা, সেই ধারাটাকে বারবার ব্যাহত করা হচ্ছিল। আওয়ামী লীগের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার প্রকাশ্যে আসছেন। তার রাজনীতিতে আসা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য আছে। সেই ক্ষেত্রে তার আবার রাজনীতিতে ফেরাটা এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের যখন ভারতের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান, তখন এই সুযোগে তিনি ফিরছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ তো এখনো দেশে নিষিদ্ধ না, সুতরাং শেখ হাসিনা স্বপ্ন দেখতেই পারে যে তিনি আওয়ামী লীগ আবারও যদি আসে, আবার যদি পট পরিবর্তন হয়, তিনি আবার যদি চলে আসতে পারেন। লোক শেখ হাসিনা যে ভুলটা করেছে, উনি এতদিন ধরে ক্ষমতায় থেকে কোনো বিকল্প নেতা তৈরি করেনি। বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন। এর আগে ২৬টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আজকে তিনি আবার ২৮টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন, ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখান থেকে সবাই তাকে এক বাক্যে বলছে যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই একযোগে কাজ করার কথা বলছেন। অর্থাৎ হঠাৎ করে কেন আসলে এই সব দলকে ডেকে নিয়ে তাদের মুখ থেকে এই কথা শোনার দরকার হচ্ছে যে আসলে বাংলাদেশের সাথে সবাই একযোগে কাজ করবেন? কেউ তো নিশ্চয় বলার কথা না যে আমি বাংলাদেশের বিপক্ষে কাজ করব, বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে কাজ করব। সবাই তাকে কথা দিচ্ছেন বাংলাদেশের স্বার্থে কাজ করবেন। কিন্তু এই পরিস্থিতির দরকার কেন হলো? ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনায় কি এটার পিছনে মূল কারণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আবারও। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বড় ধরনের টানাপোড়েন লক্ষ্য করা গেল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক এবং সবার মাঝে এক ধরনের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যে প্রশ্নটা করছেন যে গভর্নমেন্ট যে বাংলাদেশ সরকার যে সমস্ত দলগুলোর সাথে যে আলাপ আলোচনা শুরু করেছেন, এটার পেছনের কারণ, হ্যাঁ, এটি একটা বড় ধরনের কারণ হতে পারে এবং এটা আমাদের কাছে অনেকটা লক্ষণীয় যে গভর্নমেন্ট যে বারবার যে চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং আমাদের কাছে ক্লিয়ার যে পরাজিত এবং পতিত সরকার যে বাংলাদেশ থেকে চলে গেছেন, বাংলাদেশ থেকে তারা চলে গেছেন, এই কথাটা আমি এর আগে একবার বলেছি। সবাই আমরা জানি যে আসলে শুধু সরকার প্রধান বা কতিপয় লোকজন চলে গেছেন, কিন্তু তারা যে একটা কাঠামো তৈরি করেছেন, তারা যে তাদের একটা মানে সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন, সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছেন প্রতিটা সেক্টরে, সেই জায়গাগুলো থেকে এই সরকারের যে স্বাভাবিক যে মানে ধারা, সেই ধারাটাকে বারবার ব্যাহত করা হচ্ছিল এবং সেখানে অনেকে সরকারের দুর্বলতার দিকে তারা হচ্ছে যে আঙ্গুল তুলছেন, বলছেন যে এই সরকার অনেক দুর্বল এবং তারা যে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং মানুষের যে দাবি, সে দাবি তারা পূরণ করতে সক্ষম হচ্ছে না। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের সাথে যে টানাপোড়েনটা তৈরি হয়েছে, এই ঘটনাটা একটা বড় কারণ হিসেবে কাজ করতে পারে এখন। এবং আমরা দেখেছি যে ভারত সরকার এবং ভারতের গণমাধ্যম এবং ভারতের বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে একটু থামাবো। অর্থাৎ দরকার হচ্ছে জনগণের সবগুলো রাজনৈতিক দলকে ডেকে নিয়ে তাদের যে সমর্থন আছে এই সরকারের প্রতি এবং এই সরকারের সব কর্মসূচির প্রতি, সেটি শোনার দরকার হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার, যেটি আপনি বলছিলেন যে অনেক উপদেষ্টা আছেন যারা ঠিক যেই একটা চেতনা নিয়ে এই সরকার বিপ্লবটা হয়েছে, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তারা ধারণ করতে পারছে না। এই ক্ষেত্রে অনেকেই বলছেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম হেডলাইন করছে জাতীয় সরকার হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এখনকার যে উপদেষ্টারা আছেন তাদের পরিবর্তে একটা জাতীয় সরকার, সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার হওয়ার দরকার হয়ে পড়েছে? এইটা
সরকারের ভেতর থেকে কতটুকু তারা অনুভব করছেন সেটি আমার কাছে মানে পরিষ্কার নয়, কিন্তু যে উদ্যোগটা নিয়েছেন সেখান থেকে হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে যে একটা জটিল অবস্থার দিকে যাচ্ছে, সেখানে হয়তো সরকার মনে করছে যে একটা জাতীয় ঐক্য হচ্ছে যে প্রতিষ্ঠা করা প্রয়োজন। এখন সেটা জাতীয় সরকার দিয়ে একটা পরিণতির দিকে যাবে কিনা সেটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু এতটুকু আমাদের কাছে পরিষ্কার যে বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য এটা খুবই প্রয়োজন যে সর্বস্তরে এই সরকারকে সহযোগিতা করার যে একটা কমিটমেন্ট সবার কাছ থেকে শুরু থেকে এই সরকার চাচ্ছিলেন, আর আমরাও যেটা প্রতিটি পরিসরে এটা নিয়ে আলাপ আলোচনা দেখছি, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার সেই জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের সাথে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু আমি এটা মনে করছি না যে জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে তার চ্যালেঞ্জগুলো চলে যাবে। কিন্তু অনেকে যে আলাপ আলোচনা বা মন্তব্য করছেন বর্তমান সরকারের যে সাম্প্রতিক যে উদ্যোগগুলো, সেখানে অনেকে মনে করছেন যে এই সরকার যেহেতু বেশ কতগুলো রাজনৈতিক মানে দেশীয় এবং আন্তর্জাতিক বা হচ্ছে যে আঞ্চলিক কিছু চ্যালেঞ্জ যেহেতু মোকাবিলা করতে পারছেন না, সে কারণে তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি মুখাপেক্ষী হচ্ছেন এবং তাদেরকে নিয়ে হয়তো সেই জিনিসগুলোকে মোকাবেলা করার চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ জনগণের মধ্যে, দেশের মানুষের মধ্যে আস্থার জায়গাটা তারা তৈরি করতে যাচ্ছেন, যে দেশের মানুষ ঐক্যবদ্ধ, যেটি আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়ার চেষ্টা। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো, আপনি কি মনে করেন জাতীয় সরকার প্রতিষ্ঠা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি এই যে তাদের সাথে মত বিনিময় করে তাদের সমর্থন আদায় করে এই সরকার তাদের বাকি দিনগুলো পার করতে পারবে? ধন্যবাদ জুয়েল ভাই, এটা আসলে খুব বড় বাংলাদেশের পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরা কিন্তু শুরু থেকেই আমাদের জ্ঞানীজনরা এবং গুরুজনরা এবং ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এই কথাটা ভেবে আসছিলাম যে একটা জাতীয় ঐক্য সরকার না, একটা জাতীয় ঐক্য পরিষদ বা কাউন্সিল থাকা দরকার। কেন বলি, এই যে সরকার যেটা চলছে, এনাদের কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, পলিটিক্যাল অভিজ্ঞতা নেই, রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা তাদের নেই। একটা রাষ্ট্রের মধ্যে যখন 17-18 কোটি মানুষ থাকে, এটার পররাষ্ট্রনীতি থাকে, অন্যান্য দেশের সাথে সম্পর্ক থাকে, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। এখন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ যদি রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা ম্যাচিউরড হয় না। এই জন্য হয় কি, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু থেকে তারা দাবি করে আসছিল যে একটা যদি রাজনৈতিক একটা কাউন্সিল বা পরিষদ যদি থাকতো, মানে উপদেষ্টা, যেটা সরকার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যেভাবে আছে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু ঐক্য পরিষদটা থাকলে তাদের কাছ থেকে সাজেশন নেওয়া যেতে পারতো নির্বাচন বিষয়ে, তারা কি ভাবছে। কারণ তারাই তো, আপনাকে একটা যে মনে রাখতে হবে, পলিটিক্যাল দলগুলি কিন্তু আলটিমেটলি ভিকটিম। বিগত 15-16 বছরে যা মার খেয়েছে, যত ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু হয়েছে। তো সেই রাজনৈতিক দলগুলোর গুরুদের রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে যদি একটা পরিষদ করা যেত, একটা কাউন্সিল তৈরি করা যেত, যে উপদেষ্টা পরিষদ দেশ চালানোর জন্য তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের পরামর্শ নিত, তাহলে হবে কি একটা স্ট্রেংথ প্রকাশ পেত। দেখেন, এই দাবিটা বা এই কথাগুলো এখন কেন জোরালো হচ্ছে, এগুলো কিন্তু শুরু থেকেই ছিল। এখন জোরালো হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশের যে আমাদেরকে, দেশকে নিয়ে যাদের অপপ্রচার, তাদের যে কি বলবো আক্রমণাত্মক কথাবার্তা, তাদের মিডিয়া যেভাবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, ইভেন কি আমাদের দেশ ওই অংশ ছুটে নিয়ে যাবে, ওই অংশ ছুটে নেবে, এই ধরনের কথাবার্তা ভারতের মিডিয়াগুলো মনে হয়েছে যে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কোনো না কোনো ভাবে ধূলিসাৎ করবে, এবং এই জন্য তারা ট্রাম্প কার্ড হিসেবে কখনো সংখ্যালঘুদের ইউজ করছে যখন যেটা মনে করছে। ভারতকে মনে রাখা উচিত, আমরাই একমাত্র বর্তমানে তাদের সবচেয়ে ভালো প্রতিবেশী রাষ্ট্র। শ্রীলঙ্কাও না, মালদ্বীপও না, ইভেন কি নেপালও না, পাকিস্তানও না। আমাদের এই 18 কোটি বা 17 কোটি মানুষের সাথে যদি সুসম্পর্ক ভারত রাখতে না পারে, তাহলে ভারত বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত একসময় সংকটহীনতার মধ্যে পড়বে যদি প্রতিবেশীদের সাপোর্ট যদি আন্তর্জাতিক পর্যায়ে বা প্ল্যাটফর্মে সে যদি না পায়, এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। হ্যাভিং সেড দ্যাট, এই কথা বলা দরকার যে হ্যাঁ, আমাদের ইউনিটি এখন প্রকাশ করতে হবে। কারণ একটা সিম্পল একটা বাংলাদেশের নাগরিক, সে যেই ইসকন করুক বা যেই ধর্মই করুক না কেন, বাংলাদেশ সরকারের ক্ষমতা আছে, অধিকার আছে, যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ থাকে তাকে অ্যারেস্ট করা, তাকে বিচারের সম্মুখীন করা, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
কিন্তু তাকে শুধু অ্যারেস্ট করা হয়েছে এই জন্য, এইভাবে করে তারা একটা আইনজীবীকে হত্যা করলো। তারপরে ভারত যেভাবে করে অ্যাগ্রেসিভ হচ্ছে, বাংলাদেশে অনেক নেতারা মনে হচ্ছে ভারতের পক্ষে তারা কথা বলছে, এবং আমাদের একটা উপ হাই কমিশন একটা অফিসকে আপনার ত্রিপুরাতে সেখানে ভাঙচুর করা হলো, আমাদের পতাকে অসম্মান করা হলো। হোয়াট ইজ দিস? এটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমার কাছে মনে হয় ভারতীয়রা একটা, ভারতীয় বিশেষ করে আমি ভারতীয়দেরকে মানে অভিযোগ করি না, কারণ ভারতীয়রা বেশিরভাগই হচ্ছে ভালো মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। ভারতের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে এবং আমরা শিখি। কিন্তু এই সাম্প্রদায়িক মোদিবাদী যে ভারত, এই মোদিবাদী ভারতের মধ্যে যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার যে একটা, এই অঞ্চলে ভারত উপমহাদেশে যে একটা দূর অভিসন্ধি আছে, এটা হচ্ছে তারই একটা ফ্রাস্ট্রেশন থেকে আসা। অর্থাৎ তারা তাদের কায়েমি স্বার্থকে বলবান করার জন্য তারা মানুষের ভিতরের যে বিশ্বাসের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে তারা ইউজ করতে চায়, এবং এটার মধ্যে দিয়ে তারা মনে করে যে দুর্বল মনে হয় বাংলাদেশ, বাংলাদেশ মানে দুর্বল হয়ে যাবে। কিন্তু তাদের মনে রাখা উচিত 30 লক্ষ জীবন দিয়ে দেশকে আমরা স্বাধীন করেছি। 1500 মানুষের হত্যার মধ্যে দিয়ে কিছুদিন আগে ছাত্র জনতা বিপ্লব হয়েছে। বাংলাদেশ জাতি মাথা নোয়াবার নাই। আমরা জ্বলে পুড়ে মরে ছারকার হয়ে যাব, কিন্তু কোন জাতির কাছে, কোন দেশের কাছে আমরা মাথা নত করবো না। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই মুহূর্তে জ্বলে পুড়ে মরে ছারকার হওয়ার আসলে প্রয়োজনটা কোথায় দাঁড়ালো? কারণ হলো, আপনি যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, একদম শুরুর দিন থেকে তো তারা জানে ভারত এটিকে অ্যাকসেপ্ট করছে না, আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করছে না। তারা পতিত সরকার প্রধানকে আশ্রয় দিয়েছে, তারা বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে নানা কিছু যে ভারত চেষ্টা করবে, এটিকে বুঝতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে এই আগরতলায় উপ হাই কমিশনে হামলা এবং শেষ পর্যন্ত কলকাতা এবং ত্রিপুরার 2 কূটনীতিককে বাংলাদেশ ফিরিয়ে এনে তাদের সাথে আলোচনা চলছে। কিন্তু ভারত যে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, যখন আপনি বুঝবেন যে আপনার প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশটি এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তখন তো আপনার কূটনীতিতেও সেরকম দক্ষতা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, ভারতকে আস্থায় আনতে হবে। সেই জায়গাটা থেকে বাংলাদেশ কতটা সফল হয়েছে বলে ওই যে আপনি মনে যেটা করেন? বললাম, যে এই জন্যই একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে একটা ঐক্য পরিষদ বা একটা কাউন্সিল করা দরকার ছিল, রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পৃক্ত রেখে তাদের কাছ থেকে অ্যাডভাইস পরামর্শ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যাওয়া দরকার ছিল। আর তাছাড়া এটা আনপ্রেডিক্টেবল আমার কাছে ছিল না, কারণ হচ্ছে 15-16 বছর ধরে ভারতের দিল্লি মুখাপেক্ষী একটা সরকার বাংলাদেশের সবকিছুকে ডিজাইন করেছিল, প্ল্যান করেছিল, এবং ভারত সেখানে সরাসরি আমাদের ডিফেন্সের সাথেও সম্পৃক্ত হয়ে গিয়েছিল, আমাদের ইন্টেলিজেন্সের সাথেও তারা সম্পৃক্ত হয়ে গেছিল, আমাদের চাকরি বাকরি সফটওয়্যার সবকিছুতে তারা আধিপত্য বিস্তার করেছিল। সুতরাং এই জায়গাতে যখন ভারত হঠাৎ করে তাদের এই জায়গাটা চির ধরে বা ধস নামে, তখন তো তাদের একটা পাল্টা রিয়াকশন, মানে অ্যাকশনের একটা পাল্টা রিয়াকশন তো তাদের থাকবেই। সো যেটা হচ্ছে, আমি মনে করি না যে এটা এমন কোন বিষয় যে 2 দেশের মধ্যে বিশাল পরিমাণে যুদ্ধ লেগে যাবে, সম্পর্ক বিশেষভাবে টানাপোড়েন তৈরি হবে, তেমন কিছু হবে না। যা হচ্ছে এগুলো ডক্টর ইউনূস সরকার হ্যান্ডেল করবে। ঐক্যমত প্রতিষ্ঠিত করতে পারলে, রাজনৈতিক দলগুলোর সাথে যদি আমরা সবাই ওই ঐক্য পরিষদ করে যদি একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারি, তাহলে এগুলো প্রবলেমকে অ্যাভয়েড করা যাবে। এটা নিয়ে খুব বেশি কনসার্ন হতে হবে আমি সেটা মনে করি না। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, যেটি আমরা দেখছি যে আসলে বাংলাদেশের যা ঘটছে, বাংলাদেশ তার একজন নাগরিককে গ্রেপ্তার করেছে। অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তি পেতে হবে, অপরাধ প্রমাণ না হলে তিনি ছাড়া পাবেন। ভারতের কোনো নাগরিককে বাংলাদেশ গ্রেপ্তার করেনি। অন্যদিকে 15 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অপশাসন চলেছে, ভারতের মতো একটা প্রতিবেশী দেশ সেটা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। বাংলাদেশের এই রাজনৈতিক অপশাসন কিংবা যেটিকে পরবর্তীতে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেটিকে তারা অন্ধ সমর্থন দিয়েছে। এই মুহূর্তে যেটি হচ্ছে, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু যে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু মানুষজন আছেন, তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দেওয়া হচ্ছে। আদতে কি এটা এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যই ভালো হচ্ছে, বাংলাদেশের জন্যই ভালো হচ্ছে, ভারতের জন্যই ভালো হচ্ছে? কে আসলে এখান থেকে রাজনৈতিকভাবে এই ফায়দাটা লোটার চেষ্টাটা হচ্ছে, কাদের পক্ষে আসলে এটা? ধন্যবাদ। আসলে বিষয়টা অনেকটা জটিল। আমি জাস্ট হচ্ছে যে রশিদ ভাইয়ের একটা ওনার যে রাজনৈতিক সরকার একটা ভূমিকা, ওটার সাথে একটা জিনিস যোগ করে তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দিতে যাব। দেখুন, একটা রাজনীতিতে অভিজ্ঞতা সম্পন্ন বা রাজনৈতিক দলের সমর্থনে গঠিত কোনো পরিষদ বা হচ্ছে যে সরকার যে ভারতের সাথে সম্পর্কের বিষয়টাকে ডিল করতে পারবে, এটার ব্যাপারে আমার আস্থার যথেষ্ট পরিমাণে সংকট রয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে, আমরা গত 30, 35 বা 40 বছরে আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র নীতির জায়গাতে ভারতের সাথে
যে ডিল করা হয়েছে, সেখানে আসলে কখনোই জোরালো ভূমিকা আমাদের কোনো সরকারের পক্ষ থেকে ছিল না। তো আমি এটা মনে করি না যে একটা রাজনৈতিক সরকার হইলে যে এটার যে একটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো আপনার মিনিমাইজ করা যাবে এটাকে এবং একটু একটু আপনার সাথে যোগ করি যে বাংলাদেশে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্যক্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছিল, অর্থাৎ একটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পররাষ্ট্রনীতি সেটি বাংলাদেশ সরকার কখনোই দেখাতে পারেনি। কোন সরকার পাকিস্তান, কোন সরকার চীন, কোন সরকার আমেরিকা, কোন সরকার ভারতকে মনে করছে তাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু আমেরিকার মতো দেশে যেমন সরকার পরিবর্তন যাই হোক না কেন পররাষ্ট্রনীতি থাকে অটুট, সেটি আসলে বাংলাদেশ এই 53 বছরে পারেনি। হ্যাঁ, তো সেটার একটা বড় কারণটা হচ্ছে কেন পারেনি, কারণ হচ্ছে আমাদের আসলে স্থিতিশীল কোনো ব্যবস্থা বা নীতি আসলে আমরা গড়ে তুলতে পারিনি। এবং সেই স্থিতিশীল ব্যবস্থাটা গড়ে তোলার জন্য সবচেয়ে বড় সেটা হচ্ছে আপনার রাজনৈতিক সদিচ্ছা এবং হচ্ছে ঐকমত্য। আপনার ধরেন বাংলাদেশের বড় দুটো দল আওয়ামী লীগ এবং হচ্ছে যে বিএনপি, তারা এরকম এখন পর্যন্ত কোনো নজির স্থাপন করতে পারে না দেশের 5টা বিষয়ে, 5টা খুব ইম্পর্টেন্ট বিষয়ে আমরা দুই পার্টি এক, এবং আমরা চেষ্টা করব সরকার দলে থাকি বা বিরোধী দলে থাকি, আমরা দেশের স্বার্থটাকে সামনে রেখে আমরা রাজনীতি করার চেষ্টা করবো। এটা কখনো ঘটে নাই এবং সেটার খেসারত হচ্ছে আমাদেরকে দেয়া লাগছে। এবং আমি আপনার ওই প্রশ্নটিতে যেতে চাই যে চিন্ময় দাসকে যে আপনার গ্রেপ্তারের যে বিষয়ে আপনার ইন্ডিয়ার পক্ষ থেকে যে ধরনের রিয়াকশন গুলো আসছে এবং তিনি বাংলাদেশের নাগরিক, আমি এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, দুটো দিক আছে। এই যে ভারতের সাথে যে সমস্যা বা গুলো দেখা দিয়েছে বা রিয়াকশন, পতাকা মারানো বা হচ্ছে যে হাই কমিশনে হামলা বা আরো যে ধরনের রিয়াকশন গুলো আসছে, আপনি দুইটা জায়গা থেকে আপনি বিবেচনা করতে পারেন। একটা হচ্ছে আপনার আইন বিচার এবং হচ্ছে অধিকার বা হচ্ছে মানুষের মর্যাদা, এটা একটা দিক। আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দিক। আপনি যদি আইন বিচার এবং হচ্ছে মানুষের রাইটস এর জায়গা থেকে বলেন, সেটা চিন্ময় দাসের জন্য যেরকম আপনার হচ্ছে যে আপনি যে কথা বলবেন সেটা আপনি ভারত যদি একজন মানে হচ্ছে যে কোনো একজন নাগরিক যদি অন্যায়ভাবে কোনো আপনার অন্যায়ের শিকার হয়, সেটার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন এবং সেটাই প্রত্যাশিত, যদিও আমরা আমাদের রাজনৈতিক অবস্থানের কারণে আমরা সেটাকে কম্প্রোমাইজ করি। আমি যেটা বলতে চাই যে এই যে অবস্থা, এখান থেকে আসলে সবচেয়ে বড় লুজার যেটা হবে, যারা হবে তারা হচ্ছে ভারত। কারণ ভারত কেন হবে? ভারত বাংলাদেশের জনগণের কথা তাদের কোনো বিচার বিবেচনার মধ্যে নাই। সেটা কেমন? তারা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা 15 বছর ধরে সাপোর্ট করেছে, সরকারের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তাদের হচ্ছে প্রভাব ছিল। আজকে দেখেন ভারতের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভারতের গণমাধ্যম, ভারত সরকার এবং আপনার ইভেন আপনার হচ্ছে যে প্রাদেশিক সরকার, সবাই কিন্তু একটা জায়গায় ঐকমত্য। যেটা আপনি বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, বাংলাদেশের গভর্নমেন্টের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে যখন স্বার্থটা বাংলাদেশের সাথে, তখন তারা দ্রুত কি করছেন, তারা সবাই কিন্তু এক হয়ে গেছেন। আমরা সেটা এক হইতে পারি নাই। কিন্তু আমি বলবো আমি আর 2 মিনিট সময় পাবো, তাই আরেকটা বিষয় একটু আলোচনাটা করে ফেলতে চাই অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে। সেটি হলো যে আওয়ামী লীগের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আবার প্রকাশ্যে আসছেন। তিনি এতদিন বিবৃতির মধ্যেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছিলেন। তিনি আল জাজিরার বিবিসি বাংলার যে নিউজটি করছে, তারা বলছে যে গত সপ্তাহে তিনি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8ই ডিসেম্বর তিনি লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন। তার রাজনীতিতে আসা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য আছে। সেই ক্ষেত্রে তার আবার রাজনীতিতে ফেরাটা এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের যখন ভারতের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান, তখন এই সুযোগে তিনি ফিরছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জুয়েল ভাই। আচ্ছা, তার আগে আমি শুধু আগের পয়েন্টে একটা কথা শুধু বলি যে ভারতের 70% মানুষ কিন্তু খুবই বাংলাদেশের সাথে সম্প্রীতিমূলক বন্ধুত্বমূলক সম্পর্ক রাখে এবং বজায় চলে। আমি শুধুমাত্র ভারতের সাম্প্রদায়িক মোদিবাদীর বিজেপি যে সরকার, সেটার সাথেই শুধু বাংলাদেশের বিরোধ, অন্য ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের বিরোধ নেই। আমাদের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক এবং খুবই ভালো, এবং এই উপমহাদেশে 1000 বছর ইতিহাস আছে, কোন ধর্মের মানুষরা একে অপরের সাথে মারামারি করে। ওকে, এবার আমি বলি, সেটা তো হচ্ছে যে আওয়ামী লীগ তো এখনো দেশে নিষিদ্ধ না, সুতরাং শেখ হাসিনা স্বপ্ন দেখতেই পারে যে তিনি আওয়ামী লীগ আবারও যদি আসে, আবার যদি পট পরিবর্তন হয়, তিনি আবার যদি চলে আসতে পারেন। লোক শেখ হাসিনা যে ভুলটা করেছে, উনি এতদিন ধরে ক্ষমতায় থেকে কোনো বিকল্প নেতা তৈরি করেনি। যদি তৈরি করতো তাহলে এই পরিস্থিতি হয়তো তাকে সম্মুখীন নাও হতে হতো। এখন একটা আওয়ামী লীগ কিন্তু বড় নেতৃত্বের ক্রাইসিসের মধ্যে চলে গেছে।
এখন ঘুরে ফিরে ওই শেখ হাসিনাকে আবার দায়িত্ব নিতে হচ্ছে যাতে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসা যায়। তবে সেটা যদিও সম্ভব না আমি বলে মনে করি, কারণ এতগুলো মানুষ হত্যার পর পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম রেকর্ড নাই যে পালিয়ে যাওয়া সরকার আবার দেশে এসে খুব সহজে তাকে জনগণ গদি ছেড়ে দিয়েছে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, উনি যেহেতু একটা ঐতিহাসিক দল, বঙ্গবন্ধুর দল, এই দলটাকে সার্ভাইভ করতে হবে। বাংলাদেশ যতদিন টিকে আছে ততদিন তারা থাকবে, এবং এই দলটাকে যতটুকু উপরে রাখা যায়, যতটুকু ভালো রাখা যায়, যতটুকু পিউরিফাইড করা যায়, সেই চেষ্টা তো উনি করবেন, সেটা দেশে বিদেশে উনি যেখানে থাকুন না কেন। সেটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ, অন্য কিছু না। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার সাথে এই বিষয়ে জানবো, 1 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে উত্তরটা নেব। সঙ্গে যদি একটু যোগ করেন, সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশে, যেটি এর আগে আমরা দেখেছিলাম তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এটি করেছিল। আপনি গণমাধ্যমের শিক্ষক, আপনার কাছে কি মনে হয় যে এই বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে সরকার কতটা লাভবান হতে পারবে? প্রথমত হচ্ছে যে আপনার ধরুন যেই জায়গাটা আওয়ামী লীগ এবং হচ্ছে আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা যে কাজটা করার চেষ্টা করছে, তারা হচ্ছে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গণমাধ্যমে শেখ হাসিনার যদি বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা, সেটা গভর্নমেন্টের নিশ্চয়ই কোনো তার যে লজিকটা সেটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু আমাকে যদি একজন একাডেমিক হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো যে যদি সেটা প্রোপাগান্ডা বা আপনার হচ্ছে গুজব, সেটাকে কন্ট্রোল করার ব্যাপারে যদি গভর্নমেন্টের পজিশন হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই মানে হচ্ছে যে একটা সঠিক একটা চিন্তা মনে হচ্ছে আমার কাছে সরকার। অনেক ধন্যবাদ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মূলধারা গণমাধ্যমে হয়তো সেটি আটকে রাখা গেলেও কতটা শেষ পর্যন্ত আটকে রাখা সম্ভব হবে এখনই সেটা বলা যাচ্ছে না। আপনাদের দুজনকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।